হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং প্রত্যেকেই সুস্থ রয়েছো। এসএসসি জিডির জন্য যে জিকে ক্লাসগুলো আমরা করছিলাম, সেই জিকে ক্লাসের আমাদের আজ হচ্ছে 12 নম্বর ক্লাস। আজ আমরা করব সেট 12। এসএসসি জিডির নোটিফিকেশন চলে এসছে, তোমরা জেনে গিয়েছো যে তোমাদের ফর্ম ফিল আপ কবে থেকে হবে। তো এরপর কিন্তু আর দেরি করা চলবে না, প্রত্যেক দিন ভালো করে প্রিপারেশনটা তোমাদের এখন থেকে শুরু করে দিতে হবে আর জোর কদমে প্রিপারেশন চালাতে হবে। না হলে কিন্তু অনেকেই দেখবে 90 নাম্বার, 92, 95 নাম্বারে যারা আটকে যাচ্ছে, পাস কিন্তু এবারে করতেই হবে, সেইভাবে প্রিপারেশন নিতে হবে। তাই প্রত্যেক দিন রাত 8টার সময় আমি জিকে তোমাদের দায়িত্ব নিয়েছি। জিকেটা আমি তোমাদের করাবো, প্রিভিয়াস ইয়ারটা আগে কমপ্লিট করে দিচ্ছি, তারপর কিন্তু নেক্সট আমরা সাজেস্টিভ প্রশ্নোত্তর বা প্র্যাকটিস সেট করব। এর আগে আমরা 2021 সালের প্রিভিয়াস ইয়ার, 2022-23 সালের প্রিভিয়াস ইয়ার করেছি, ঠিক আছে। তাই আমরা এখন করছি 2024 সালের প্রিভিয়াস ইয়ারের প্রশ্নোত্তর। চলো শুরু করব আজকের প্রশ্ন। কি আছে দেখব। প্রথম প্রশ্ন, ওস্তাদ আসাদ আলী খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? ওস্তাদ আসাদ আলী খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? দেখো 2021 সাল বা 2022-23 সালের প্রচুর পিডিএফ কিন্তু প্রত্যেকে নিয়েছিলে তোমরা। আর যদি যারা নাওনি তাদের জন্য বলি, 2021, 2022-23 বা 2024 সালের সম্পূর্ণ পিডিএফ যদি সংগ্রহ করতে চাও, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখে নাও 7001501393। এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে, আমি বলে দেবো কিভাবে পেমেন্ট করতে হবে, কোথায় টাকা পেমেন্ট করতে হবে, কত পেমেন্ট করতে হবে, তাহলে তোমরা পিডিএফটা পেয়ে যাবে, ঠিক আছে। চলো, কারেক্ট আনসার কি হবে? ওস্তাদ আসাদ আলী খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? রুদ্রবীণা ইজ দ্য কারেক্ট আনসার। তিনি রুদ্রবীণা বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত। সন্তুর সরোদ সেতার। আচ্ছা, এখানে আমি একটা হোমওয়ার্ক দেব। সেতার বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত একজন বিখ্যাত ব্যক্তি রয়েছেন, সেই বিখ্যাত ব্যক্তির নাম বলতে হবে, বা যে কোনো একজন ব্যক্তির নাম বলো যিনি সিতারের সঙ্গে যুক্ত বা সেতারের সঙ্গে যুক্ত, ঠিক আছে। এটাই আজকের হোমওয়ার্ক থাকলো। প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করবে। ক্লাস ভালো লাগলে প্রত্যেকে লাইক করবে, তোমার বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবে। 2 নম্বর প্রশ্ন, গাঙ্গোর। গাঙ্গোর উৎসব ঐতিহ্যগতভাবে নিচের কোন রাজ্যের সঙ্গে যুক্ত? গাঙ্গোর উৎসব কোন রাজ্যের সঙ্গে যুক্ত? কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসার ইজ দ্য রাজস্থান ইজ দ্য কারেক্ট আনসার। রাজস্থান, রাজস্থান হচ্ছে গাঙ্গোর উৎসব। একটা ডান্স আছে সাপেরা ডান্স বা কালবেলিয়া যাকে বলা হয়। এই ডান্সটা বেশি পরীক্ষায় অনেকবার প্রচুর আসে, তো এটা রাজস্থান থেকে। নেক্সট প্রশ্ন দেখবো আমরা। আজ বেশি ডিটেলসে যাচ্ছি না, শুধু প্রশ্ন বলবো, উত্তর বলে দেবো। পিয়ার শ্রীজেশ হলেন একজন ড্যাশ কোন খেলার সঙ্গে যুক্ত? পিয়ার শ্রীজেশ কোন খেলার সঙ্গে যুক্ত? কি হবে কারেক্ট আনসার? কারেক্ট আনসার ইজ দ্য হকি খেলোয়াড়। পিয়ার শ্রীজেশ হকি খেলার সঙ্গে যুক্ত। তো আমরা প্রথম 3টা প্রশ্ন দেখলাম, 3টাই কিন্তু স্ট্যাটিক জিকে থেকে দেখলাম। এটা কারেন্ট অ্যাফেয়ার্স বলতে পারো। 3 নম্বর প্রশ্নটা কারেন্ট অ্যাফেয়ার্স বা স্ট্যাটিক জিকে। এখন এই প্রশ্নটা দেখো, মহাত্মা গান্ধী দ্বারা কত সালে ডান্ডি মার্চ লঞ্চ করা হয়েছিল? এটা হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট বা ভারতের জাতীয় সংগ্রাম হিস্টোরি থেকে প্রশ্নটা দিয়েছে। ডান্ডি মার্চ শুরু হয়েছিল কবে? 1930 সালে 12ই মার্চ। 1930 সালের 12ই মার্চ ডান্ডি অভিযান চালু হয়েছিল, চালু করেছিলেন মহাত্মা গান্ধী, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখবো আমরা। 5 নাম্বার, সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পূর্বে ড্যাশ নামে পরিচিত ছিল। সঙ্গীত জগতের যদি শ্রেষ্ঠ পুরস্কার বলা হয়, তো সঙ্গীত জগতের শ্রেষ্ঠ পুরস্কার হচ্ছে সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড। এই সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড এর আগে নাম ছিল কি? কারেক্ট আনসার হবে আগে নাম ছিল প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড। কি নাম? প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড। এটাও কিন্তু মনে রাখতে হবে, প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড। এটাও স্ট্যাটিক জিকে থেকে প্রশ্ন দেখলাম। 4টা প্রশ্ন স্ট্যাটিক জিকে থেকে পেলাম, একটা কারেন্ট অ্যাফেয়ার্স। আজ আমরা হিসেব করব কোথা থেকে কতগুলো প্রশ্ন হচ্ছে। তো H2 নিম্নলিখিত কোন উপাদানের একটি আণবিক সূত্র? এটা আমরা সায়েন্স থেকে একটা পেলাম। H2 কোন উপাদানের আণবিক সূত্র? এটা তো প্রত্যেকেই জানো, হাইড্রোজেনের আণবিক সূত্র হচ্ছে H2। হাইড্রোজেন হচ্ছে H2, সালফার হচ্ছে S, লেড হচ্ছে Pb, প্লাটিনামের পি নাকি না, পি তো হচ্ছে ফসফরাস, প্লাটিনামের হচ্ছে পিটি তো। আচ্ছা, আমি যদি কিছু ভুল বলছি তো একটু কারেকশন করে দিও। প্লাটিনাম এই মুহূর্তে মনে পড়ছে না। চলো,
তাহলে আমরা একটা সায়েন্সের প্রশ্ন পেলাম। এরপর নেক্সট প্রশ্ন দেখব, গভর্নর অফিসের অবস্থা সম্পর্কে নিচের কোনটি সঠিক? অর্থাৎ এটা আমাদের প্রশ্নটা দিয়েছে, বলতে পারো এটা কনস্টিটিউশন থেকে বা আমাদের পলিটি থেকে প্রশ্নটা দিয়েছে। এই প্রশ্নটা গভর্নিং বডি বা পলিটি থেকে দিয়েছে। গভর্নর অফিসের অবস্থা সম্পর্কে নিচের কোনটি সঠিক? গভর্নর লাভের অন্য কোনো পদে থাকতে পারেন। দেখো, বা গভর্নর বা রাজ্যপাল সম্পর্কে দুটো স্টেটমেন্ট দেওয়া আছে। এক নম্বর স্টেটমেন্ট হচ্ছে গভর্নর লাভের অন্য কোনো পদে থাকতে পারেন, অর্থাৎ গভর্নর তিনি যে চাকরিটা করছেন গভর্নরের, ঠিক আছে, এই গভর্নরের চাকরি ছাড়াও যে কোনো লাভের প্রফিটেবল বিজনেস বা অন্য কিছুতে তিনি থাকতে পারেন। এটাকে ঠিক তিনি কি থাকতে পারেন? চলো দেখবো পরে। 2 নম্বর হচ্ছে গভর্নর তার সরকারি বাসভবন ব্যবহার করার জন্য ভাড়া প্রদান ছাড়াই অধিকারী হবেন, অর্থাৎ সরকারি বাসভবনও তিনি উইদাউট রেন্ট, ভাড়া ছাড়াই তিনি থাকবেন। এটা তো ঠিকই আছে, ভাড়া ছাড়া থাকবেন, তার ভাড়া লাগে না। কিন্তু এই জিনিসটা ভুল আছে। 1 নম্বর, গভর্নর লাভের অন্য কোনো পদে থাকতে পারেন, তিনি মানে প্রফিটেবল অন্য কিছু পদে তিনি থাকতে পারবেন না। তাহলে 2 নম্বরটাই কারেক্ট আছে, শুধু অনলি 2 ইজ কারেক্ট। তাহলে আমরা একটা পেলাম, পলিটি থেকে একটা প্রশ্ন পেলাম, সায়েন্স থেকে একটা প্রশ্ন পেয়েছি, স্ট্যাটিক জিকে থেকে 4টে পেয়েছি, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে একটা। 8 নম্বর, অর্থমন্ত্রকের অধীনে নিম্নলিখিত বিভাগগুলির মধ্যে কোনটি সরকার এবং সরকারি উদ্যোগের অমীমাংসিত চুক্তি সংক্রান্ত বিরোধগুলি কার্যকরভাবে নিষ্পত্তি করতে বিবাদ সে বিশ্বাস 2 চুক্তিগত বিরোধ প্রকল্প চালু করেছে? মানে অর্থমন্ত্রক বা ফিনান্স মিনিস্ট্রি এর আন্ডারে কোন দপ্তরটা কি করেছে? সরকারি যে উদ্যোগগুলো তার অমীমাংসিত চুক্তিগুলো সংক্রান্ত যে বিরোধ তাদের কার্যকরভাবে নিষ্পত্তি করতে বিবাদ সে বিশ্বাস এই প্রকল্পটা চালু করেছে। তো এটা কিন্তু পুরনো কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, তো বর্তমানে আর ইম্পর্টেন্ট নয়, তো এটা স্কিপ করতে পারো। আমি উত্তরটা বলে দিচ্ছি, ডিপার্টমেন্ট অফ এক্সপেন্ডিচার। এটা পুরনো কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, এটা আর দরকার নেই। তো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আমরা টোটাল 2টো প্রশ্ন পেলাম এখনও পর্যন্ত। 9 দেখব, 2023 সালে জাতীয় গেমসে নিচের কোনটি খেলা হয়েছিল? এটাও স্ট্যাটিক জিকে থেকে প্রশ্ন। আমরা স্ট্যাটিক থেকে মোট এখনও পর্যন্ত 5টা প্রশ্ন পেলাম। 2023 সালের জাতীয় গেমসে নিচের কোনটি খেলা হয়েছিল? 2023 সালের যে ন্যাশনাল গেমস, সেখানে কোন খেলাটা ছিল বলতে হবে। সেপাক টাকরাও নাকি মাল্লাখম্ব, কোন খেলাটা ছিল 2023 সালের ন্যাশনাল গেমসে? কী হবে কারেক্ট অ্যান্সার? কারেক্ট অ্যান্সার হচ্ছে 2023 সালে যে ন্যাশনাল গেমস, সেখানে এই দুটো খেলাই ছিল। 1 নম্বরে হচ্ছে সেপাক টাকরাও, 2 নম্বরে হচ্ছে মাল্লাখাম্ব, এই দুটো খেলাই ছিল। ঠিক আছে, 5টে প্রশ্ন দেখলাম, 9টার মধ্যে 5টা স্ট্যাটিক জিকে থেকে। নেক্সট দেখব, মহিলাদের জন্য হেপ্টাথলন ইভেন্টে ড্যাশ ইভেন্টে অন্তর্ভুক্ত করে। হেপ্টাথলন এটা এক ধরনের খেলা, ঠিক আছে। আমারও এই জিনিসটা নিয়ে একটু ঠিকঠাক, আমি এই জিনিসটা আগে হেপ্টাথলন, ঠিক আছে, এটা এক ধরনের খেলা, ঠিক আছে। এখানে কত ধরনের গেম হয় সেটা বলতে বলে, ঠিক আছে। মহিলাদের যে হেপ্টাথলন গেম ড্যাশ ইভেন্টটা অন্তর্ভুক্ত করো, এই গেমে 7টা ইভেন্ট থাকে। কতগুলো ইভেন্টে করা হয় এটা? 7 ইভেন্টে। হ্যাপটা মানেই হচ্ছে, মনে রাখবে, হ্যাপটা মানেই হচ্ছে 7। হ্যাপটা মানেই হচ্ছে 7, সেখান থেকে বলতে পারো যে এটা 7টা ইভেন্টে খেলাটা হয়ে থাকে। তো এটাও হচ্ছে স্ট্যাটিক জিকে থেকে প্রশ্ন। আমরা স্ট্যাটিক জিকে থেকে আমরা আপাতত 6টি প্রশ্ন পেলাম। নেক্সট হচ্ছে, প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ হিমাচল প্রদেশের অধীনে হিমাচল প্রদেশে 19,578টি বাড়ি মঞ্জুর করা হয়েছে এবং 9 নভেম্বর 2023 পর্যন্ত ড্যাশ ঘরগুলি সম্পূর্ণ হয়েছে। 2023 সালে 19,000 বাড়ি মঞ্জুর করা হয়েছিল কোথায়? হিমাচল প্রদেশে। তার মধ্যে বলা হচ্ছে 9 নভেম্বর 2023 পর্যন্ত কতগুলো বাড়ির কাজ সম্পূর্ণ হয়েছিল? এটাও কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন, এটা তোমরা স্কিপ করবে, এটার আর দরকার নেই। কারেক্ট আনসার হয়ে যাবে 14,906টি কমপ্লিট হয়েছে, তো এটার আর দরকার নেই, স্কিপ করবে। তো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আপাতত আমরা 3টে প্রশ্ন দেখলাম। নেক্সট হচ্ছে, ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনার মধ্যে কোনটি সম্পূর্ণ ব্যর্থ হয়েছিল? এই প্রশ্নটা কোথায়? এটা হচ্ছে ইকোনমিক্সের প্রশ্ন। ইকোনমি নাকি পলিটি, কোথায় রাখবে এটাকে? এটা ইকোনমিক্সেই রাখছি। ইকোনমিক্সের মধ্যে আছে পঞ্চবার্ষিকী পরিকল্পনা। তো এই যে ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনার মধ্যে কোনটি সম্পূর্ণ ব্যর্থ হয়েছিল?
ইকোনমিক্স থেকে একটা প্রশ্ন দেখো, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1951 থেকে 56, দ্বিতীয় হচ্ছে 56 থেকে 61, দ্বিতীয়, তৃতীয়টা হচ্ছে 1961 থেকে 66, তারপরে 66 থেকে 69 হচ্ছে রোলিং প্ল্যান, 69 থেকে 74 হচ্ছে চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা, 74 থেকে 78 হচ্ছে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। তাহলে কোনটা সম্পূর্ণ ব্যর্থ হয়েছিল? তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা সম্পূর্ণ ব্যর্থ হয়েছিল। কেন ব্যর্থ হয়েছিল? 1961 থেকে 66 এই সময় যে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এই সময় ভারত পরপর দুটি যুদ্ধে লিপ্ত হয়ে গেছিল। 1962 সালে ভারত পাকিস্তান যুদ্ধ, ভারত চীন যুদ্ধ, দুটো যুদ্ধ লিপ্ত হয়েছিল। সেই জন্য এই পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা পুরোটা ফেলিওর হয়েছিল। এই ফেলিওরটা মানে ঠিক করার জন্যই সেই সময় 66 থেকে 69 এই 3 বছর রোলিং প্ল্যান চালু করা হয়েছিল। তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। এটা ইকোনমিক্স থেকে একটা প্রশ্ন আমরা পেলাম। এর হচ্ছে ভারতীয় সংবিধানের নিচের কোন অংশটি ইউনিয়ন এবং এর অঞ্চলের সাথে সম্পর্কিত? ইউনিয়ন বলতে কি? ভারতের যে অঙ্গরাজ্যগুলোকে বলা হচ্ছে, এবং ভারতের যে কেন্দ্রশাসিত অঞ্চল ইউটি, এটা কোন অংশে বলা আছে? কোন অংশে বলা আছে? তো ভারতের সংবিধানের যে অংশগুলো আছে, কতগুলো পার্ট আছে? 25টি পার্ট। সেই 25টি পার্টের মধ্যে পার্ট 1এই তোমরা পেয়ে যাবে ভারতের রাজ্যগুলির নাম এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির নাম। তাহলে পার্ট 1 ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, পার্ট 1। তাহলে আমরা পলিটি থেকে এখনো পর্যন্ত দুটো না তিনটা প্রশ্ন দেখলাম। ঠিক আছে, নেক্সট দেখো আবার পলিটি থেকে প্রশ্ন। ভারতীয় সংবিধানের নিচের কোন অংশটি ইউনিয়ন এবং এর অঞ্চলের সাথে সম্পর্কিত? আচ্ছা, এটা ভুল হয়েছে, টাইপ ভুল হয়েছে। প্রশ্নটা অন্য কিছু প্রশ্ন ছিল, তো এখানে কিছু গন্ডগোল হয়েছে। এই প্রশ্নটা স্কিপ করছি। ঠিক আছে, চলো এটা আমি বাদ দিলাম প্রশ্নটা। এই প্রশ্নটা যদি পাওয়া যায় ঠিকঠাক, তাহলে আমি তখন 14 নম্বর প্রশ্ন কমেন্টে বলে দেবো যে 14 নম্বর প্রশ্নটা কী ছিল, বা নেক্সট দিনের ক্লাসে আমি এই প্রশ্নটা বলে দেবো। 15 দেখো, অর্থ সরবরাহের নিম্নলিখিত পরিমাপের মধ্যে কোনটি সবচেয়ে তরল বা লিকুইড? এটা ইকোনমিক্সের ল্যাঙ্গুয়েজ, লিকুইড। কোনটা লিকুইড মানি সব থেকে? অর্থ সরবরাহের নিম্নলিখিত পরিমাপের মধ্যে কোনটি সবচেয়ে লিকুইড? তো অর্থ সরবরাহ মানি যেটা আছে, অর্থ সরবরাহের প্রক্রিয়াগুলো হচ্ছে M1, M2। এটা শুধু প্রশ্নের উত্তরটা মনে রাখো, কারণ এগুলো বুঝতে হলে ইকোনমিক্স একটু ডিটেলসে না পড়লে বোঝা যাবে না। তো শুধু জেনে রাখো যে M1। এই জন্যই বলা হচ্ছে যে এসএসসির পরীক্ষায় জিকে থেকে বেশি নাম্বার তুলতে হলে তোমাকে যত বেশি পারো প্রশ্নোত্তর কিন্তু প্র্যাকটিস করতে হবে। আর আমি তোমাদের প্র্যাকটিস করাবো, যত বেশি সম্ভব প্র্যাকটিস করাবো, তাহলে কিন্তু যাতে 20-র মধ্যে 18টা প্রশ্ন মিনিমাম ঠিক করে আসতে পারো। ঠিক আছে, এটাও ইকোনমিক্স থেকে পেলাম। তাহলে ইকোনমিক্স থেকে আপাতত আমরা দুটো প্রশ্ন দেখলাম। 3 হচ্ছে বিখ্যাত নাটক অভিজ্ঞান শকুন্তলম কে লিখেছেন? হিস্টোরি থেকে দুটো প্রশ্ন পেলাম এই নিয়ে। অভিজ্ঞান শকুন্তলম লিখেছিলেন কে? কালিদাস। মহাকবি কালিদাস লিখেছিলেন অভিজ্ঞান শকুন্তলম। আচ্ছা, কালিদাসের কিন্তু এই নাটকটা ছাড়াও আরও কয়েকটি উপন্যাস, নাটক, বিখ্যাত গ্রন্থ রয়েছে। তো তোমরা কে কতগুলো বলতে পারো দেখি, কমেন্ট করে জানাবে দেখি কে কতগুলো বলতে পারছে। মেঘদূতম আমি একটা বলে দিলাম, অভিজ্ঞান শকুন্তলম। চলো নেক্সট দেখবো আমরা। 17, ভারতের ড্যাশ রাজ্যের কুচিপুড়ি নামে একটি গ্রামে কুচিপুড়ির উৎপত্তি? একদমই সহজ প্রশ্ন এটা। কি হবে? কুচিপুড়ি ডান্স আমরা প্রত্যেকেই জানি যে কুচিপুড়ি হচ্ছে একটা ডান্সের নাম, মানে শাস্ত্রীয় নৃত্য বা ক্লাসিক্যাল ডান্সের নাম, যেটা অন্ধ্রপ্রদেশ রাজ্যের সঙ্গে যুক্ত। অন্ধ্রপ্রদেশের একটা গ্রাম রয়েছে কুচিপুড়ি গ্রাম, সেই কুচিপুড়ি গ্রামের নাম অনুসারেই ডান্সের নাম হয়েছে কুচিপুড়ি। কেরালায় দুটো ক্লাসিক্যাল ডান্স, এক হচ্ছে মোহিনী আট্টম, 2 হচ্ছে কথাকলি। তামিলনাড়ুর একটা ডান্স যেটা হচ্ছে ভারতনাট্যম, তেলেঙ্গানার নেই। ঠিক আছে, তাহলে ডি হলো কারেক্ট আনসার। 18 দেখো, কতগুলো দেশের সঙ্গে ভারতের স্থল সীমানা বর্তমান? দেখো এটাও স্ট্যাটিক জিকে থেকে দিয়েছে, 7টা প্রশ্ন স্ট্যাটিক জিকে থেকে। আবার স্ট্যাটিক জিকে, ভারতের স্থল সীমানা 8টা প্রশ্ন।
ভারতের স্থল সীমানা বর্তমান তো 7টি দেশের সঙ্গে ভারতের স্থল সীমানা রয়েছে। কতগুলো দেশের সঙ্গে? 7টি দেশের সঙ্গে ভারতের স্থল সীমানা রয়েছে। 19 হচ্ছে ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি অ্যাক্ট 2005, এটাও স্ট্যাটিক জিকেই বলতে পারো তোমরা, ঠিক আছে, এটাও স্ট্যাটিক জিকে বলতে পারো। এটি ভারতের সমস্ত গ্রামীণ পরিবারকে যারা অদক্ষ বার্ষিক কাজ করতে স্বেচ্ছাসেবী করে তাদের কর্মসংস্থানের সাথে ড্যাশ নিশ্চিত করার প্রতিশ্রুতি দেয়। কারেক্ট আনসার হচ্ছে 100। আমরা জানি 100 দিনের কাজ, তো মনরেগা বা এমজি যেটা বলা হয় মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি অ্যাক্ট 2005, এখানে 100 দিনের কাজের গ্যারেন্টি দেওয়া হয়। 20 হচ্ছে ভারতে গরিবি হাটাও এবং স্বনির্ভরতা অর্জনই হলো ড্যাশের মূল লক্ষ্য। কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে গরিবি হাটাও স্লোগানটা দেওয়া হয়েছিল? এই প্রশ্নটাও আসে, ঘুরিয়ে ফিরিয়ে আসে প্রশ্নটা। বা গরিবি হাটাও এবং স্বনির্ভরতা অর্জনই ছিল ড্যাশের মূল লক্ষ্য। কী হবে? পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যেটা বললাম 1974 থেকে 78, এই পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল লক্ষ্যটাই ছিল গরিবি হটাও। তাহলে আমাদের 20টা প্রশ্ন শেষ হলো। আমরা কি দেখলাম? যে সায়েন্স থেকে একটা প্রশ্ন দেখলাম, সায়েন্স থেকে একটা প্রশ্ন, স্ট্যাটিক জিকে থেকে প্রায় 10টা প্রশ্ন দেখলাম, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 3টে প্রশ্ন পেলাম, ইকোনমিক্স থেকে 2টো প্রশ্ন ছিল, এদিকে পলিটি থেকেও 3-4টে প্রশ্ন ছিল। দেখি কত হচ্ছে, 11, 3, 14, 16, 19, পলিটি থেকে 4টে প্রশ্ন। এইরকমভাবে আমরা প্রশ্নের ডিভিশনটা আজ পেলাম। আচ্ছা, এখানে পলিটি থেকে 3টাই হবে, ইতিহাস থেকে হিস্টোরি থেকে আমরা 2টো প্রশ্ন পেয়েছি, এইখানে 9টা হবে। সায়েন্স থেকে একটা, স্ট্যাটিক জিকে 9, কারেন্ট অ্যাফেয়ার্স 3টে, ইকোনমিক্স 2টো, পলিটি 3টা আর ইতিহাসের 2টো। এইভাবে আমরা ডিভিশনটা পেলাম, ঠিক আছে। তো সেইভাবে তোমাকে পড়তে হবে কিন্তু। থ্যাংক ইউ, শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আশা করি প্রত্যেকেই ভালো আছো, ভালো থাকবে প্রত্যেকে, আর প্রিপারেশনটা চালিয়ে যাও।